নমস্কার, শুরু করছি পাঁচ কাহন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আর আজ পাঁচ কাহনে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনাদের জানিয়ে রাখি, সামনেই 2026 এবং 2026-এর আগে 2024-এর একেবারে শেষের দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আরেকটা প্রতিষ্ঠা দিবসের আগে এদিকে তৃণমূল কংগ্রেস রীতিমতো ঘর গুছিয়ে ফেলেছে তারা। আর বিরোধীরা, তাদের কি অবস্থা? একদিকে যেমন সদস্য সংগ্রহের টার্গেট রয়েছে বিজেপির দিকে, কিন্তু কোথায় সেটা বিষ পাওয়া জলে। অপরদিকে বাম কংগ্রেস, তাদেরই বা কি অবস্থা এই 26-এর বিধানসভা নির্বাচনের আগে? কোথাও গিয়ে রাজনৈতিক এবং সাংগঠনিক দিক থেকে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস অনেকটাই কি এগিয়ে? আর প্রশ্নগুলোই উঠে আসছে বারংবার। লোকসভার পর বিধানসভায়ও উপনির্বাচনে আমরা দেখব, লোকসভার পর বিধানসভায় উপনির্বাচনে আমরা দেখেছি সবুজ ঝড়। প্রতিষ্ঠা দিবসের আগে ঘর গুছিয়ে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। 2026-এর বিধানসভা ভোটের আগে ছন্ন ছাড়া হয়ে রয়েছে বিরোধীরা। 1 কোটি সদস্য সংগ্রহে রীতিমতো লেজে গোবরে অবস্থা বিজেপির। এদিকে বাম কংগ্রেস কি তাহলে সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড হয়ে যাচ্ছে? এমনই কটাক্ষ রাজ্যের শাসক দলেরও। আর এখানেই তাহলে প্রশ্নটা উঠছে, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তাহলে ধারে ভারে কি অনেকটাই তৃণমূল কংগ্রেস এগিয়ে শুরু করছে? আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে কারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে একবার আলাপ করিয়ে দিই। তন্ময় ঘোষ রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে শতরূপ ঘোষ, বিজেপির তরফ থেকে রয়েছেন প্রীতম দত্ত এবং রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। লোকসভার পর 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনেও সবুজ ঝড়, আর হার্ডল পেরিয়ে পরপর ভোটে বিপুল জয়। তাহলে আরেকটা প্রতিষ্ঠা দিবসের আগে তাহলে কি ঘর গুছিয়ে প্রস্তুত তৃণমূল কংগ্রেস? আর অন্যদিকে 2026-এর বিধানসভা ভোটের আগে ছন্ন ছাড়া বিরোধী শিবির। 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য পূরণে হোঁচট খাচ্ছে বঙ্গ বিজেপি, আর অস্তিত্ব সংকটে বাম কংগ্রেসও। আমি 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, কিন্তু আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা। ভারতীয় জনতা পার্টি যেহেতু প্রধান বিরোধী দল, ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কর্মকাণ্ড করবে সেখানে ভারতীয় জনতা পার্টিকেও তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে হবে। লোকসভা ভোটের পর আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুন ঘিরে তোলপাড় হয় গোটা রাজ্য। দেশ বিদেশেও ছড়িয়ে পড়ে আরজিকর আন্দোলন। জুনিয়র চিকিৎসকদের অনশন ভাঙতে আসরে নামেন খোদ মুখ্যমন্ত্রী। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড়ের পরেও 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রাজ্যে সবুজ ঝড় বয়ে যায়। মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, তালড্যাংরা, হারোয়া ও নৈহাটিতে উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থীরা।
অমিত শাহের বেঁধে দেওয়া 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট পূরণে ল্যাজে গোবরে অবস্থা বঙ্গ বিজেপির। 1 কোটি দূরস্থ, কোনো ক্রমে পাস মার্কস ছোঁয়ার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। কোটি সামনে টার্গেট রেখেছিলাম, কিন্তু আমাদের মূল টার্গেট ছিল বা যে কোনো রাজনৈতিক দলের থাকে গতবারের থেকে বেশি হয়েছে কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বিজেপি শিবিরে যখন এই ছবি, তখন পর নির্বাচনে বামেদের রক্তক্ষরণ অব্যাহত, ছন্ন ছাড়া কংগ্রেস শিবিরও। বিরোধীরা যখন ঘর গোছাতে হিমশিম, তখন অনেকটাই সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থাতেই আরেকটি প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। শাসক বিরোধী শিবিরের এই অবস্থানের প্রেক্ষিতে 26-এর বিধানসভা ভোটে কোন পক্ষ বাজিমাত করে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কোন পক্ষ বাজিমাত করে সেটা তো অবশ্যই প্রশ্ন রয়েছে, কিন্তু তার পাশাপাশি যেটা শুরুতেই বলছিলাম যে তাহলে 26-এর নির্বাচনের কি দামামা তো ইতিমধ্যেই বেজে গিয়েছে বলা যেতেই পারে, কারণ সবাই ঘর গোছাতে শুরু করে দিয়েছে। আর সেখানে অনেকটাই কি এ রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ধারেও ভারে এগিয়ে রয়েছে, কারণ তারা রাজনৈতিক এবং সাংগঠনিক দিক থেকে ইতিমধ্যে বেশ অনেকটাই স্টেবল, তারা ঘর গুছিয়ে পায়। আমি প্রথমে একটু প্রীতমের কাছে আসবো। প্রীতম, এই বিষয়টার সঙ্গে কি সহমত? না, একদমই নয়। তার কারণ হচ্ছে আজকে দেখুন, তৃণমূল কংগ্রেস পার্টি এবং সরকার এই দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু এরা ওরা মানে ঘেটে ঘ করে দিয়েছে। তো তারা নিজেরাই জানে না কোনটা সরকার আর কোনটা দল। এবং আমরা দেখেছি আজকে তৃণমূল কংগ্রেসের মানে ছোট থেকে বড় সবাই আজকে অনেকে জেলের ভেতরে, এবং এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেটা মমতা ব্যানার্জি ডিপার্টমেন্ট, ভূমি দপ্তর থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, আজকে মানে সেই আপনার মানুষের যে তার বিরুদ্ধে যে জনস্রোত সেটা আমরা 14 তারিখ দেখতে পেরেছি, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে কেলেঙ্কারিতে ভরে গেছে। এবং মানুষের যে ক্ষোভ সেটা 14 অগস্টে আজকে ওনার বিরুদ্ধে আজকে পুরো প্রতিফলন হয়েছিল। সেখানে কোনো ফ্ল্যাগ ছিল না, কিছু ছিল না, কিন্তু যখন ভোট হবে এই ভোটের প্রতিফলনটা আজকে যে প্রধান বিরোধী দল আমরাই পাবো, এবং আমাদের সেইভাবেই আমরা এগোচ্ছি। এবং ওনাদের গোছানোর কি আছে, ওনারা তো সবাই ছোট থেকে বড় সবাই চোরেদের নিজস্ব সংসার গোছাচ্ছে, তা দিয়ে বিজেপি চিন্তিত নয়। 26-এ আমরা লড়াই করবো এবং আমাদের সরকার আসতে চলেছে, বাংলার মানুষ সেটা ঠিক করে নিয়েছে অলরেডি। আমি তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, প্রথম কথা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্তবাবু যেটা বললেন সেটা গুরুত্বপূর্ণ, যে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রোগ্রাম করবে সেখানে বিরোধী দল হিসাবে তাদেরকেও প্রোগ্রাম করতে হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যা করবে সেটার ফলো আপ প্রোগ্রাম করবে। ন্যারেটিভ সেট করতে পারছে না, ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস সেট করছে, সেটার কাউন্টার ন্যারেটিভ হিসাবে বিরোধী দল, এখন যারা বিরোধী দল আছেন, বিজেপি প্রধান বিরোধী দল, যেটা 2026-এর পরে থাকবে না, বিরোধী দলের তকমা তারা হারাবে। কারণ বিরোধী দল হতে গেলে যতগুলো আসন দরকার সেই আসন সংখ্যা বিজেপির পৌঁছানোর কোনো দূর অবধি কোনো সম্ভাবনা নেই। সদস্য সংখ্যা যে তারা বাড়াতে চলেছেন, সদস্য তৈরি করছেন, সেখানে আপনারা দেখেছেন, আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে কোথাও বিয়ে বাড়ি, ইভেন কেউ হয়তো হাসপাতালে শুয়ে আছে, তাকে অবধি নিয়ে গিয়ে বাবা সদস্যটা হয়ে যা, কোনো রকমের নাম্বারটা দেখাতে হবে, দিল্লির কাছে নাম্বারটা দেখাতে হবে। কিন্তু দিল্লির নেতৃত্বও বুঝে গেছেন যে পশ্চিমবাংলায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সরানোর মতো শক্তি, রাজনৈতিক শক্তি বিজেপি তথা কোনো বিরোধী দলেরই নেই। আর বিজেপির যে সংগঠনের দুর্হাল সেটা তাদের সদস্য সংগ্রহ অভিযানে বোঝা যাচ্ছে, বিজেপির যে সাংগঠনিক দুর্হাল সেটা তাদের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে, কারণ কোনো কর্মসূচি নেই। তৃণমূল কংগ্রেস কোথায় যাচ্ছেন তার পাল্টা সেখানে গিয়ে একটা সভা করার কথা বলছে। এই যে ন্যারেটিভ সেট করতে ব্যর্থ যারা হচ্ছে রাজনৈতিকভাবে, আপনারা জানেন যারা ন্যারেটিভ রাজনীতিতে তারাই এগিয়ে থাকে, দূর দিয়ে গিয়ে শুধু একটু এগিয়ে যোজন কয়েক মানে যোজন এগিয়ে আছে, সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে কারা থাকবে তাই নিয়ে লড়াই হতে পারে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে 2026-এর নির্বাচনের পর বিজেপি দল বাংলায় প্রাসঙ্গিকতা হারাবে, এবং বিজেপি বিরোধী দলের তকমা তো পাবেই না, উপরন্তু রাজনৈতিকভাবে এখান থেকে বিলুপ্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে, এবং 2026-এ রাজনৈতিকভাবে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বিজেপি। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, সেটা প্রমাণিত হয়েছে 2024-এর লোকসভা নির্বাচনে, উপনির্বাচনে, এবং আগামী 26-এর নির্বাচনে শেষ
পেরেকটা কফিনে পোতা হবে। আচ্ছা ঠিক আছে, তন্ময়বাবু দেখুন, তন্ময়বাবু বলতে বলতে বলে দিলেন যে ওনার ব্যক্তিগত মতামত, তার কোনো দলগত মতামত নেই, তার কারণে উনি দল জানেন যে দলের ছোট থেকে বড় পুরো ক্যাবিনেটটাই হয়তো জেলে থাকবে। আপনার 2026 আস্তে আস্তে যেভাবে একের পর এক কেলেঙ্কারি আসছে, মমতা ব্যানার্জি নিজের দপ্তরের কেলেঙ্কারিও আজকে প্রকাশিত হয়ে গেছে, সেই জন্য আজকে জনরোষ তৈরি হয়ে গেছে, সেই জন্য উনি বলে দিচ্ছেন যে ব্যক্তিগত মতামত। ঠিক বলেছেন তন্ময়বাবু। আর ওনাকে বলে দিই যে আমাদের কি দুর্হাল না কি একটা শব্দ উনি আজকে কোথা থেকে নিয়ে এসেছিলাম জানি না, তো আমাদের সংগঠন সম্বন্ধে আমাদের কত সদস্যতা করব না করব তা নিয়ে উনি খুব চিন্তিত। উনি এসব চিন্তা না করে ওনার যে সরকার যেই গতিতে আজকে দুর্নীতি করে যাচ্ছে, সেই তৃণমূলের একটাই নীতি, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সেটা মানুষ বুঝে গেছে। এবং মানুষ 2026-এ একদম বাটন টিপে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। ভারতীয় জনতা পার্টির সুশাসনের সরকার আজকে অন্যান্য প্রদেশে করে দেখিয়েছে। আজকে প্রায় 7 লাখ কোটি টাকা দেনায় পরিণত হয়েছে। আমাদের প্রত্যেকের মাথায়, আমার তোমার সম্প্রীতি এবং শতরূপ সবার মাথায় আমাদের 63,000-এর মানে 63,000 টাকার দেনা আছে। সুতরাং এই যে ব্যাপারটা আজকে মানুষই ভোট দেবে, মানুষই ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার আসতে চলেছে 2026-এ। তার জন্য তন্ময়বাবুকে আমার তরফ থেকে, উনি একটা ভোটার, তার জন্য অভিনন্দন। আমি আসছি তন্ময় আসছি, কিন্তু তার আগে আমি একবার শতরূপের কাছে যাব। আমি আসছি তন্ময়, আমি আসছি আপনার কাছে আসছি। সেটা হচ্ছে এই দুর্নীতি, ইডি, সিবিআই এইটার উপর ভর করে বিজেপি 2021 সাল থেকে বাংলা দখল করা চক্রান্ত করেছিল, কিন্তু তারা ভুলে গেছে যে রাজনীতিটা মানুষকে নিয়ে হয়। আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি। জনবিচ্ছিন্ন একটা পার্টি, শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের উপর ভরসা করে ভোট জেতা যায় না, নির্বাচন জেতা যায় না। কারণ সংসদীয় গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে এবং মানুষের আশীর্বাদ কার সঙ্গে আছে সেটা বারবার প্রমাণিত হয়েছে। একদিকে প্রীতমা তন্ময়ের কথা শুনে শতরূপ অনেকক্ষণ থেকে হাসছে। শতরূপ, 2026 বিধানসভা ভোটের আগে কোন দলের প্রস্তুতি কতটা, সেই নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম আজকে এখানে। তো এই চওড়া হাসিটা বামেদের থাকবে তো 2026-এ? দেখুন সম্প্রীতি, বামপন্থীদের পক্ষ থেকে বলতে পারি আমাদের প্রস্তুতি কম হতে পারে, বেশি হতে পারে। যদি ধরে নিই আমাদের প্রস্তুতি খুবই সামান্য, তাহলেও আমাদের গোটা প্রস্তুতিটাই আমাদের কর্মী বাহিনীর কাঁধের উপর নির্ভর করে। আমাদের প্রস্তুতির সঙ্গে রাজ্যের পুলিশের বা রাজ্যের এজেন্সির ওপর নির্ভর করার কোনো ব্যাপার নেই, কোনো সম্পর্ক নেই। বামপন্থীরা এই মুহূর্তে যত % ভোট পশ্চিমবাংলায় পেয়েছে, স্বাধীনতার পরে কখনো এত কম % ভোট পায়নি। এটা যেমন সত্যি, তেমন আবার এটাও ঘটনা। আমাদের এই ভোটটা পাওয়া এবং না পাওয়ার সঙ্গে একান্ত আমাদের পার্টির বাইরে আর কোনো ফ্যাক্টরের ওপর আমরা নির্ভর করে নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যখন পুলিশ থাকবে না, সেটা 26-এ হোক, সেটা 36-এ হোক, সেটা 46-এ হোক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যখন পুলিশ থাকবে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো পিসিকে চিনতে স্বীকার করবেন কি স্বীকার করবেন না, সেটা কিন্তু তখন দেখতে হবে। আমি কথাটা এই কারণে বলছি, এর আগে পঞ্চায়েত থেকে শুরু করে লাস্টে পঞ্চায়েত ভোট পেরিয়ে গেলাম বা যা কিছু, খেয়াল করে দেখলে আপনারা বুঝবেন বা নিশ্চয়ই একমত হবেন, তৃণমূল কংগ্রেসের বুথ দখল থেকে শুরু করে, ছাপ্পা থেকে শুরু করে, এমনকি গণনা কেন্দ্রে বিরোধীদের পাওয়া ব্যালট পেপারকে ছিঁড়ে জানলার বাইরে ফেলে দেওয়া থেকে শুরু করে, এই পুরো কাজটা কিন্তু করেছে পুলিশ এবং বিডিও, এসডিও। আমি বলছি রাজনীতি ছেড়ে দিন, গণতান্ত্রিক রাজনীতি ছেড়ে দিন, এমনকি গাজুয়ারির রাজনীতিটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের গুন্ডারা নিজের কোমরের জোরে করতে পারে না। তার জন্য কিন্তু ইউনিফর্ম পরা গুন্ডা লাগে, পুলিশ বলি যাদেরকে আমরা। অতএব তৃণমূল মাইনাস পুলিশ একটা কি বলবো, একটা ভিক্ষের বাটি ছাড়া কিন্তু আর কিছু নয় বলেই আমাদের ধারণা। নাও টাইম উইল টেল। আমি রাজনৈতিক কর্মী হিসেবে আপনি কেউ ভাবতেই পারেন যে আমি এটা আমার দলের মতামত বলছি, যদি বাস্তবতা অন্যরকম হয় সেটা সময় বলবে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমি একটা কথা বলছি এখানে, মানে কোনো বিরোধী দল কতটা ছন্নছাড়া কি কতটা প্রস্তুত, তার সঙ্গে তো রাজ্য কেমনভাবে চলবে তার কোনো সম্পর্ক নেই। বিরোধী দলের অবস্থা যাই হয়ে থাক না কেন, আমাদের রাজ্য চলছে কীরকম সেটা নির্ভর করছে শাসক দলের কী অবস্থা তার উপর। এই মুহূর্তে আমাদের রাজ্যের দায়িত্ব এমন মহান এক শাসক দলের হাতে রয়েছে, যাদের দলের মধ্যে 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি বানাতে হয়েছে কদিন আগে, আপনারা দেখেছেন। মানে একটা দল কতটা উচ্ছৃঙ্খল, কতটা বিশৃঙ্খল হলে একটা দলের 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি লাগে। এবং এই যে আপনারা আপনাদের প্যাকেজে শুরুতে দেখাচ্ছিলেন যে আরজি কর নিয়ে আন্দোলনের পরেও 6টা বাই ইলেকশনে 6টা সিটে তৃণমূল জিতেছে। জেতার পরে কী হলো, আমি এটা বলি আমার কথা শেষ করছি। আমি গতকালের কথা বলছি, আমি নাম করবো না, নাম করাটা ঠিক নয়। একজন মহিলা, তিনি ফেসবুকে তার উপর হওয়া একটা শারীরিক হেনস্থার বর্ণনা দিয়েছেন, লিখেছেন যে তার একটা অভিজ্ঞতা আমার ফ্রেন্ড লিস্ট একজন শেয়ার করেছে বলে আমার চোখে পড়লো। কলকাতার একদম লাগোয়া একটা মফস্বলে থাকেন, যে তাকে কীভাবে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সত্যি ওটা বর্ণনা পড়লে অত্যন্ত রাগ হয়, খারাপ লাগে। এবার তাতে একজন কমেন্ট করেছে যে দিদি তুমি এটা পুলিশে বলছো না কেন, পুলিশকে জানাচ্ছ না কেন, কমপ্লেন করছো না কেন। উত্তরে তিনি লিখেছেন যে আরজি করের মতো এত বড় একটা ঘটনা করেও যদি এখানে পার পেয়ে যাওয়া যায়, আমার এই ঘটনার আর কী বিচার হবে। আমি এইটা বলছি যে এই যে তৃণমূলের এই যে আস্ফালন, যে আমরা
আরজি কর নিয়ে তোমরা যাই করো না কেন আমরা 6টা সিট জিতে দেখিয়ে দেবো, এবং তারপর সত্যি ওরা জিতে দেখিয়ে দিল, এই নিয়ে কোনো সন্দেহ, যেভাবে জিতে থাক না কেন ওরা জিতেছে। জেতার পরিণতি কি হয়েছে? একটা গোটা রাজ্য যখন দলমত নির্বিশেষে উত্তাল হলো ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে, এমনকি তৃণমূল পরিবারের মানুষেরাও যখন রাস্তায় নামলেন ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে, তখন বাই ইলেকশনে 6টা সিট জেতাকে ওরা উদযাপন করলো ধর্ষণে অভিযুক্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পার্লামেন্টের এমপি বানিয়ে। এই ঋতব্রত ব্যানার্জিকে কিন্তু মমতা ব্যানার্জি সিআইডি গেছিল বাড়ি থেকে অ্যারেস্ট করতে ধর্ষণের অভিযোগে, অন্য কোনো অভিযোগে নয়। রেপ অ্যাকিউজড একজনকে পার্লামেন্টের এমপি বানিয়ে বাংলার মহিলাদের রাত দখলের লড়াইকে ট্রিবিউট জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা হচ্ছে একটা রাজনৈতিক দলের নিজের জয়কে উদযাপন করার পদ্ধতি। অতএব আর তার সঙ্গে এটাও ঘটনা দেখো, প্রীতম তখন বলার সময় খোঁচা দিয়ে বলছিল যে আমরা এখন ইন্ডিয়া জোটে এখন তৃণমূলও আছে, সিপিএমও রয়েছে। এখন ইন্ডিয়া জোটে কেন, যদি তৃণমূল আমার পরিবারের মধ্যেও থেকে থাকে, ইন্ডিয়া জোট তো আর সিবিআই চালাচ্ছে না, ইডি চালাচ্ছে না। অর্থাৎ অর্পিতা যদি ইডির কাছ থেকে বেল পেয়ে গিয়ে থাকে, কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ইডি 2 বছরে সাক্ষ্য জমা দেয়নি বলে যদি অনুব্রত মণ্ডল বেল পেয়ে গিয়ে থাকে, কি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যদি সিবিআই 3 মাস পরেও চার্জশিট জমা না দেওয়ার ফলে সন্দীপ ঘোষকে বেল পাইয়ে দেয় সিবিআই, এটা কিন্তু ইন্ডিয়া জোটের জন্য হয়নি, এটা কিন্তু এনডিএ জোটের জন্য হয়েছে। আমরা হাজারটা রাজনৈতিক তির্যক মন্তব্য করেও কিন্তু এই সত্যকে আড়াল করতে চাই না। দেখো সম্প্রীতি, তুমি সাংবাদিক তো, কি আমরা যে এখানে যে পেশাতেই আছি না কেন, আমরা অত্যন্ত সফল যদি হই আমাদের পেশায়, 2 বছরে কত টাকা ইনকাম করি? কেউ 500 কোটি টাকা ইনকাম করবো 2 বছরে? 300 কোটি টাকা মাইনে কারোর হবে 2 বছরে? হবে না তো। আমি বলছি বিজেপির, আমি খুব বাস্তব একটা জায়গা থেকে ভেবে দেখার জন্য বলছি, এই যে আজকে আমাদের দেশে একটা অলিখিত প্যাকেজ চলছে পশ্চিমবাংলার ক্ষেত্রে, যে ভাই তুমি তৃণমূলের নেতা, 150 কোটি 200 কোটি 250 কোটি চুরি করো, তোমাকে ইডি ধরবে, সিবিআই ধরবে, 2 বছরের জন্য জেলে থাকবে, 2 বছর পরে জেল থেকে বেরিয়ে যাবে, তারপর সেই মামলার কোনোদিন আর কোনো নিষ্পত্তি হবে না, বিচার হবে না, নারদার মতো তামাদি হয়ে যাবে, তুমি 300 কোটি টাকা সম্পত্তি ভোগ করবে। যদি আমাকে আজকে অফার দেওয়া হয়, আমি কি রাজি হব না? কি আছে, 2 বছর জেলে থাকবো, তারপর 300 কোটি টাকা নিয়ে আমি বাকি জীবনটা কাটাবো। অতএব যেটা হচ্ছে, এটা কিন্তু একটা মানে এমন একটা পরিস্থিতিতে আমরা আছি যে তৃণমূলের নেতাদের চুরি করতে কোনো ভয় করে না, এখন চুরি করতে চিন্তা করতে হয় না। কি অসুবিধা আছে? অ্যাট দ্য ওয়ার্স্ট আমার হতে পারে আমায় 2 বছর জেল খাটতে হতে পারে, তার বদলে 200 কোটি টাকা 300 কোটি টাকার প্যাকেজ। অতএব এইটা কিন্তু খুব মানে একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে তৃণমূল এটাকে নিজের একটা বিরাট রাজনৈতিক জয় আমাদের বলে পালন করতে পারে, কিন্তু এতে কিন্তু বাংলার মানুষের কোনো ভালো হচ্ছে না। তৃণমূল জিতছে বলে কালী পুজোর সময় তোমরা পরপর খবর দেখালে কি অবস্থায় মানুষ বেঁচে আছে বলো তো? আমরা রাজনৈতিক দলের কর্মী আমাদের মিটিং মিছিল করতে গিয়ে মার খেতে হচ্ছে, ছেড়ে দাও। একটা বাড়ির বাইরে হার্টের পেশেন্ট রয়েছে, রাত্রি 1:30টার সময় হচ্ছে বাজি ফাটাচ্ছে, ডিজের বক্স চালিয়ে তৃণমূলের হোল নাইট ফাংশন হচ্ছে। সেখানে একজন আপত্তি করেছে বলে রাস্তায় ফেলে পশুর মতো মেরে তাকে রক্তাক্ত করে, রাস্তা ভেসে যাচ্ছে তার শরীরের রক্তে। গোটা পশ্চিমবাংলা জুড়ে ঘটনা ঘটলো। এই যে তোমাকে বাঁচছো তুমি তৃণমূলের জমানায়, আমি শতরূপকে শুধু একটা কথা জাস্ট মনে করিয়ে দিতে চাই, আমাদের দলে 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি করা হয়েছে 3টে ভিত্তিতে, কিন্তু শতরূপদের দলেরও তো শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, এবং সেই শৃঙ্খলা রক্ষা কমিটিতে কয়েকদিনের ব্যবধানে একবার তন্ময় ভট্টাচার্যকে, আমার নেমসেক তন্ময় ভট্টাচার্যকে একবার সাসপেন্ড করা হয়, সেই সাসপেনশন তুলে নেওয়া হয় এবং আবার তারপরে কয়েকদিন পরে সাসপেন্ড করা হয়। তাহলে সেই যে এই পুরো বিষয়টার একটা হাস্যকর জায়গায় তুলে ধরেছে, তারা তো অনেক রেজিমেন্টের দল, তাহলে সেখানে অন্যের দিকে আঙুল তোলার আগে এই বিষয়টা নিশ্চয় শতরূপ দেখবে। আমি একটা কথা বলছি, এক লাইনে উত্তর দিই। তন্ময়, তুমি নিশ্চয়ই একমত হবে যে হাসির থেকে ঘেন্না গণতন্ত্রের পক্ষে বেশি দুর্ভাগ্যজনক। তন্ময় ভট্টাচার্যের ক্ষেত্রে সিপিআইএম অভিযোগ আসার পরে সিপিআইএম তাকে সাসপেন্ড করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অভিযোগ আসার পরে তৃণমূল কংগ্রেস একজন ধর্ষণে অভিযুক্তকে পার্লামেন্টের এমপি করেছে। আমাদের দেখলে যদি তোমাদের হাসি হয় তো ভাই কথা আমি ইন্টারাপ্ট করিনি, তুমি বাইরে আসো, সেটা বিষয় নয়। আমাদেরকে দেখলে যদি তোমার হাসি হয় তাহলে তোমাদেরকে দেখলে আমাদের ঘৃণা লাগছে, তোমাদেরকে দেখলে আমাদের ঘৃণা লাগছে, এবং এই গণঘৃণা তোমাদেরকে অভিনন্দন। ঘনিষ্ঠ ছিলেন এবং হঠাৎ করে তাকে ছাত্রনেতা থেকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল। এই যে তাকে পাঠানো হয়েছিল চারিত্রিক যে ধর্ষণ করবে, ধর্ষণ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি পাঠালেন। পার্থক্যটা এখানে আলোচনার বিষয় নয়। বলছো যখন তুমি যখন ভালো করে ঋতব্রত ব্যানার্জির বাড়িতে পুলিশ সিপিএম পাঠায়নি, মমতা ব্যানার্জি সিআইডি পাঠিয়েছিল। ঋতব্রত ব্যানার্জি বাড়ি থেকে পালিয়েছিল, হি ওয়াজ অ্যাবসকন্ডিং। প্রমাণ করতে ধর্ষণে অভিযুক্ত আরে প্রমাণ তো তোমাদের করার কথা, সিআইডি তো তোমাদের হাতে, প্রমাণ করতে পারেনি আবার কি? তাহলে পাঠিয়েছিল কেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওর বাড়ির দরজায় নোটিশ চাপিয়ে দিয়েছিল, ওর মা বাবা বাড়িতে ছিল, মা বাবাকে জিজ্ঞেস করেছিল ছেলে কোথায়, ছেলে পালিয়ে আছে, বাড়ির শতরূপ আমি আসছি, একটা ছোট বিরতি নিয়ে নেবো, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।
আমি একবার রাজাগোপালদার কাছে যাব। রাজাগোপালদা, এই বর্তমান যে পরিস্থিতি এবং আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে যে বিরোধী শিবির রীতিমতো একটু ছন্ন ছাড়াই হয়ে রয়েছে, একদিকে সদস্য সংগ্রহের চাপ, অন্যদিকে বিধানসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচন, তারপর বিধানসভা উপনির্বাচন, বাম কংগ্রেস সেভাবে তো দেখাতে পারেনি রিফ্লেকশন, আরজি কর সহ বিভিন্ন ইস্যু নিয়ে যেরকম কোমর বেঁধে রেখেছিল, এমনকি সন্দেশখালী ইস্যুও ঠিক এই 5ই জানুয়ারি আসলে 1 বছর হয়ে যাবে, সেই ইস্যু এমন কিছু কিন্তু সেখানে ফায়দা দিতে পারেনি বিজেপিকেও। তাহলে সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে তাকালে এই আরও একটা প্রতিষ্ঠা দিবস আসতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং তারপরেই 26-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। কোথাও কি মনে হচ্ছে এই রাজ্যের শাসক দল বেশ খানিকটা অ্যাডভান্টেজে থেকেই শুরু করবে? দেখুন, 26 অনেকটাই দূরে আছে, তবে যেটা অনস্বীকার্য, যেটা সবাই স্বীকার করতে বাধ্য, যে তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা এই মুহূর্তে অনেকটাই অন্য দলের চেয়ে বেশি। তার সঙ্গে রাজ্যের প্রশাসন আছে এবং পুলিশের সবটাই রয়েছে, ভয় দেখানোর ব্যাপার আছে। তার ফলে স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম বিরোধী দলের পক্ষে যথেষ্টই কষ্টকর অবস্থা। এবং এর সঙ্গে আমরা দেখেছি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং খুব সুন্দরভাবে করা হয়েছে, মাইনরিটিদের সাথে রাখা হচ্ছে, বিজেপির জুজুর ভয়টা তৈরি হয়ে আছে, এবং সেই সঙ্গে একটা সোশ্যাল প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, সেটা মারাত্মকভাবে দেশের মহিলাদের, নিচু মহিলাদের বড় অংশকে তার কাছে পেয়েছে। এই সব কিছু মিশিয়ে অনেকটা এগিয়ে আছে, সন্দেহ নেই। তবে যেটা আমি শুনলাম, প্রথম যেটা বলছিল বা যেটা ঘটনা, তৃণমূলের অনেক নেতাই জেলে ছিলেন, কত বেরিয়ে যাচ্ছেন। 24 নির্বাচন ঘটেছে, অনেক নেতা জেলবন্দি অবস্থা। খেলার মাঠে আমরা দেখেছি, যখন কোনো বিরোধী দলের রেড কার্ড দেখে যায়, মাঠ ছেড়ে চলে যায়, অন্য দলের সুবিধা হয়ে যায়। কিন্তু এই রেড কার্ড দেখো কিন্তু বিরোধীদের সুবিধা করতে পারবো না। বোঝাই যাচ্ছে তাদের সাংগঠনিক দুর্বলতাটা কোথায় হয়ে গেছে। প্রধান দলের যে এতগুলো মানুষ রেড কার্ড দেখে বাইরে, সুযোগটা তারা নিতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে যে ধরনের লড়াই করা প্রয়োজন আছে, যে ধরনের ভিজিবিলিটি আমরা টেলিভিশনে বড় বড় অনেক কিছু নেতাদের দেখতে পাই, টেলিভিশনের বাইরে কারুকেই দেখা যায়। বিজেপি 2-1 নেতা তারা রয়েছেন, জানি না তারা মিডিয়াকে সঙ্গে নিয়ে যান কিনা, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা কোথাও সেই ধরনের যাদের পার্টির কাজকর্ম আগে দেখতাম সেগুলো চোখে পড়ে না। রাজাগোপাল দা, আমি আসছি, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমি আসছি আপনার কাছে। একটা ছোট বিরতিতে যাচ্ছে, দেখতে থাকুন জি 24 ঘন্টা। আমি একবার তন্ময়ের কাছে যাব। তন্ময়, আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এবং যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, তাহলে কি তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটের আগে বেশ অনেকটা অ্যাডভান্টেজে থেকে শুরু করছে? সেইভাবে তুমি নিজের দলকে কতটা অ্যাডভান্টেজের জায়গায় রাখছো? এই মুহূর্তে সাংগঠনিকভাবে এবং জনভিত্তির উপর দাঁড়িয়ে আমি যতটুকু বুঝি, কারণ আমি বিভিন্ন জেলায় মাটির সঙ্গে থেকে রাজনীতি করি, সেইটুকু থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে, আগে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, বিরোধী দলদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি আমাদের যা অ্যাক্টিভিটি তার তুলনায় প্রায় নগণ্য। সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক ভিত্তি এবং আমাদের নেত্রীর যে জনভিত্তি, আমাদের যা নেত্রী জনভিত্তি, সেই জন্য কি শাসক দলের না, আমি আসছি আমাদের যা জনভিত্তি এবং যেভাবে আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, আমরা মামাটি মানুষের সরকার যেভাবে মানুষের সঙ্গে থাকি, তার উপর দাঁড়িয়ে এই মুহূর্তে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 2026-এ অন্তত 250টা সিট নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। কারণ সমস্ত জায়গায়, পাহাড় থেকে সমুদ্র অবধি প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মী আছেন তারাই কাজ করছেন, তারাই প্রতিনিয়ত মানুষদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, প্রতিনিয়ত তাদের সুখে দুঃখে পাশে থাকছেন, এবং আমাদের সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো আছে সেগুলো নিশ্চিতভাবে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। একদিক থেকে সাংগঠনিক ভিত্তি মজবুত হয়েছে, উল্টো দিক থেকে সরকারের যে সমাজমুখী প্রকল্পগুলো আছে সেইগুলো একদম নিচু স্তরের মানুষদের জীবনযাত্রার উপর ছাপ ফেলেছে। মানুষ দিনের শেষে দেখে যে তাদের জীবনযাত্রায় কী হয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান অনেক উন্নয়ন হয়েছে। এই দুটোকে একসঙ্গে কাজে লাগালে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস
2026-এর বিধানসভায় 250-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। 300-র বেশি। আমি প্রীতমের কাছে আসবো এটা নিয়ে। প্রীতম, তন্ময় যেরকম করে শুরু করলেন যে শাসক দল অ্যাডভান্টেজ এখানেই পাচ্ছে কারণ বিরোধীদের কোনো অ্যাক্টিভিটি নেই, সেক্ষেত্রে শাসক দলের অ্যাক্টিভিটি রয়েছে। আচ্ছা দেখো, তোমার এই শাসক দলের অ্যাডভান্টেজের কথা বলি। গত পরশু না কবে একটা আমরা দেখেছি হুমায়ুন কবির, সেই দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি বললেন যে মমতা ব্যানার্জিকে ঈদগাহে যেতে দেবো না, মমতা ব্যানার্জিকে ঈদগাহে যাওয়াটা ঠিক না। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের 3টে না 4টে না 5টা শৃঙ্খলা কমিটি আছে, তারা কোনো ব্যবস্থা নিয়েছে? আসলে এই যে সাংগঠনিক কথা বলা হচ্ছে না, সাংগঠনিক হচ্ছে এই খারিজি মাদ্রাসা। যেই খারিজি মাদ্রাসা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে এর আগের বুদ্ধদেববাবুর গভর্নমেন্ট থেকে শুরু করে তারা স্বীকার করেছিলেন, বুদ্ধবাবুকেও সেই ব্যাপারে ক্ষমা চাইতে হয়েছিল, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট 2018-19-এ পার্লামেন্টে এটা নিয়ে কোয়েশ্চেন হয়েছিল, তারা তথ্য দিয়ে বলেছিল, বারবার রিপোর্ট দেওয়া হয়েছে যে প্রায় 6000 খারিজি মাদ্রাসাকে আজকে চিহ্নিত করা হয়েছে যে আপনারা এটাকে ইমিডিয়েটলি এটা এগেইনস্টে স্টেপ নিন। কিন্তু মমতা ব্যানার্জি সাংগঠনিক ব্যাপার যে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, ব্যান অর্গানাইজেশন, সিমির প্রতিষ্ঠাতা সদস্যকে আজকে রাজ্যসভায় পাঠান। ওই যে রাজ্যসভায় ওই একজন ধর্ষককে অভিযুক্ত নেতাকে পাঠিয়েছেন, সেরকম যে টেরোরিস্ট অর্গানাইজেশন একটা সিমি, তার প্রতিষ্ঠাতা সদস্য ব্যান অর্গানাইজেশন, তার লোককে রাজ্যসভায় পাঠান। তো এই হচ্ছে ওনাদের সাংগঠনিক ব্যাপার। এটা যত তাড়াতাড়ি বাংলার মানুষ অলরেডি বসছেন, সেই জন্য 14 তারিখ আমরা দেখেছি বাংলার মানুষ এই আপনারা যদি 6টা নির্বাচন দেখে আপনারা বিচার করেন, সেটা কিন্তু বাংলা মানুষের প্রতিফলন নয়। আমরা দেখেছি ধুবড়িতে, আমরা এর আগে নির্বাচনে আমরা হেরে গেছিলাম, 6 মাসের পরে আবার ধুবড়িতে আমরা জিতে গেছি 8000 ভোটে। তো সুতরাং এইভাবে নয়, যখন জেনারেল ইলেকশন হবে বাংলার মানুষ অলরেডি আজকে মন বানিয়ে নিয়েছে যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়ছে, পাশে থাকছে, সেই জন্য তাদেরকেই ভোট দেবে। এবং জনমুখী যে প্রকল্প আজকে নরেন্দ্র মোদী সরকার অন্যান্য প্রদেশে যেভাবে আমরা করে দেখিয়েছি, পাশের রাজ্য আসাম, তার পাশে বিহার, তার পাশে মধ্যপ্রদেশ, একটা সময় রুগ্ন রাজ্য ছিল এই পশ্চিমবঙ্গের মতো, আজকে মধ্যপ্রদেশ কিন্তু আজকে এক্সচেকার রাজ্য, ওখানে আজকে আমাদের অনেক বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, আজকে উন্নতিতে এগিয়ে গেছে, আমরা ধারে এগিয়ে গেছি। তো সুতরাং সেই জায়গা থেকে মুক্ত করার জন্য, এই খারিজি মাদ্রাসা ধুয়ে মুছে ফেলে দেওয়ার জন্য, তো সে আজকে ভারতীয় জনতা পার্টিকেই মানুষ বাঁচবে আগামী নির্বাচনে, সেটা দেখতে পাবো। আমি একবার শতরূপের কাছে আসবো। যেটা বললেন যে তৃণমূলের তুলনায় আমাদের বিরোধীদের অ্যাক্টিভিটি নগণ্য, একদমই ঠিক বলেছেন। আমরা বিরোধীরা বড়জোর দিদির বিয়েতে জামাইবাবু জুতো চুরি করছি, কিন্তু তৃণমূল সেখানে কয়লা চুরি করছে, গরু চুরি করছে, বালি চুরি করছে, হ্যাঁ, লোকের চাকরি চুরি করছে। সুতরাং ওদের ওই অ্যাক্টিভিটির তুলনায় আমাদের অ্যাক্টিভিটি নগণ্য বললেও বেশি বলা হবে, নগণ্যর চেয়েও কম আমাদের। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল যদি বারবার করে বলে, যেটা ওই সময় আস্ফালন করতো আরজিকর আন্দোলনের সময়, যে আমরা ধর্ষণ করি, ধর্ষণকে প্রশ্রয় দিই, ধর্ষণের মাথাকে এনে তাকে আবার 4 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার পোস্টিং দিই সন্দীপ ঘোষকে, যাই করি না কেন তোমরা যতবার প্রতিবাদ করো, তোমরা রাত দখল করো, আমরা বুথ দখল করে দেখিয়ে দেবো, এবং দেখিয়ে দিয়েওছে। তা যদি ওরা বলে, তাহলে সম্প্রতি আমরাও একথা বলতে পারি আজকে, এবং একথা বলছিও, যে লোকসভা ভোটে গোহারা হেরে যাওয়ার কয়েক মাসের মধ্যে একটা অন্যায়ের ঘটনায় দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের সরকারকে আমরা রাস্তায় এনে দাঁড় করাতে পারি, এবং তৃণমূলের নেতারা মুখ লুকিয়ে ঘুরে বেড়াবে, এবং জনগণ রাস্তায় নেবে, প্রতিবাদী জনগণ। আমি বারবার করে বলছি, জনগণ মানে খালি সিপিআইএমের পরিবার কি কংগ্রেস পরিবার, বিজেপি পরিবার নয়। তৃণমূলকে ভোট দেওয়া হচ্ছে সাধারণ মানুষ, যারা কিনা তৃণমূলের মতো চোর নয়, ধর্ষক নয়, তৃণমূল নেতাদের মতো। সেই সাধারণ মানুষ যে রাস্তায় নেবে, তৃণমূলের নেতাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে, এইটাও কিন্তু বাংলা দেখিয়ে দিয়েছে। 2 নম্বর কথা। এবং 3 নম্বর আমার শেষ কথা, যেমন আমি এইটাই বারবার করে, আমরা ভোটে হেরে গিয়ে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাইন্টিফিক রিগিংয়ের তত্ত্ব শোনায়নি, কিন্তু এই কথাটাই বারবার করে আমরা বলার চেষ্টা করছি, এই যে লক্ষ 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 কোটি টাকার যোগান, মানে গুণে শেষ করা যাবে না, অদ্দূর আমরা গুনতে শিখিনি। এই 24 ঘন্টার অফিস থেকে শূন্য, মানে 1 লিখে শূন্য বসানো শুরু করলে বোধহয় বর্ধমানে গিয়ে শেষ হবে। এত হাজার হাজার কোটি টাকা এরা গরু, বালি, কয়লা, চাকরি থেকে শুরু করে সব জায়গা থেকে তুলছে। এই টাকা দিয়ে খালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি হচ্ছে, ওর রিসোর্ট হচ্ছে, ওর বাড়িতে এসকালেটার বসছে, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কালীঘাটে 35টা প্লট হচ্ছে, এমন তো নয়। এই টাকারই একটা অংশ ভোটে কাজে লাগছে, এটা বড় অংশ। এই টাকা দিয়ে পুলিশ কেনা হচ্ছে, এই টাকা দিয়ে ক্রিমিনাল গুন্ডা কেনা হচ্ছে, এই টাকা দিয়ে ইলেকশন কমিশনের অবজারভারগুলোকে কেনা হচ্ছে, যে কারণে ভোটের আগে ইলেকশন কমিশনের অবজারভারদের ফোন বন্ধ হয়ে যায় আর ফোন নাম্বার খুঁজে পাওয়া যায় না। এই টাকা দিয়ে বিভিন্ন পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন ইয়েকে, মানে প্রচার মাধ্যমকে ফান্ডিং করে তৃণমূলের হয়ে একচেটিয়া একরকমভাবে প্রচার করানো হচ্ছে। আমি বলছি যে
যে এই যে পাপের টাকার এদের যোগান বন্ধ না হয়, তাহলে কি আমরা বিরোধীরা, আমি কোনো অজুহাত দিচ্ছি না কিন্তু ভেবে দেখার অনুরোধ করছি, আমরা কি লড়াই করছি শুধুমাত্র একটা দলের বিরুদ্ধে, একটা রাজনীতির বিরুদ্ধে? আমরা তো লড়াই করছি হাজার 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 কোটি টাকার বিরুদ্ধে। আজকে একটা পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস যা টাকা ওড়ায়, লোকসভা ভোটে আগে বাংলায় একটা কেন্দ্রে এই টাকা খরচা হতো না, কোনো রাজনৈতিক দল করতো না, ইভেন তৃণমূলও করতো না, বিজেপি কংগ্রেস সিপিএম কেউ করতো না। আমি বলছি এই যে হাজার 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 কোটি টাকার বিরুদ্ধে যে আমাদেরকে লড়াই করতে হচ্ছে, লড়াইটা খুব একটা সহজ নয়, আমরা একটা অসম লড়াই লড়ছি এবং তার সঙ্গে রয়েছে পুলিশ থেকে শুরু করে বাকি সব কিছু। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি অ্যাডভান্টেজের কথাই বলা হয়, এখানে তৃণমূল বলে না, যে দলই যখন সরকারে থাকে তার এই ধরনের কিছু অ্যাডভান্টেজ থাকে, আবার তার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হয় তার অ্যান্টি ইনকামবেন্সি। 15 বছর ধরে একটা সরকার চলছে, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভকে মোকাবেলা করে তৃণমূলকেও ভোটে লড়তে হবে। অতএব ভোটের ফলাফল তখন কি হবে আমরা তখন দেখব। কিন্তু বেশি বিরোধীদের ঘটকে নিয়ে এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আলোচনা একটু কম করুন, মানে আমি তৃণমূলকে বলছি, কারণ রাজ্যের মানুষ কেমন থাকবেন তা বিরোধীদের ঘরের অবস্থার উপর নির্ভর করছে না, আপনার দলের অবস্থার উপর। আপনি ভাবতে পারেন যে ওই যে প্রীতম যে উদাহরণ দিচ্ছে হুমায়ুন কবিরের, আমি এক সেকেন্ড কথা শেষ করি, প্রীতম যে হুমায়ুন কবিরের উদাহরণ দিচ্ছে, একটার পর একটা, কখনো বলছে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, এই করে দেবো সেই করে দেবো, এইসবের জন্য একটা লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। সেই লোকটা যখন বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি মন্ত্রিসভায় দেখতে চাই, তাকে শোকজ করা হয়। দুজন শিক্ষক নেতাকে আমি দেখলাম গত সপ্তাহে তাড়িয়ে দেওয়া হলো দল থেকে। কেন? তা দোষের মধ্যে কি করেছে? তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিয়েছে। মানে এরা চুরি করবে, ধর্ষণ করবে, ধর্ষণ করলে পার্লামেন্টে পাঠিয়ে দিচ্ছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে দল থেকে তাড়িয়ে দিচ্ছে। এইটা হচ্ছে তৃণমূলের ঘরের অবস্থা। তো ওদের এই ঘরের অবস্থা ঠিক করছে বাংলার মানুষের এখন জীবনের অবস্থা কেমন হবে। সিপিএম এর জন্য কি, কংগ্রেসের জন্য কি, বিজেপির জন্য বাংলার কোনো মানুষের এই মুহূর্তে কোনো ক্ষতি হচ্ছে না, হওয়ার কথাও নয়। আপনারা আপনাদেরটা সামলান আগে। হ্যাঁ, তন্ময়ের কাছে যাবো। তন্ময় বলুন। প্রথম কথা হচ্ছে বিজেপির মুখপাত্র প্রীতম যেটা বললো সেটা হচ্ছে যতবার এই সাম্প্রদায়িকতার হিন্দু সমাজকে ভোটে চেষ্টা করছে, তবু আমরা সন্দেশকারী জিতেছি, জিতেছি সাধারণ ভোটে। এই মমতাই যাচ্ছে, আমাদের কাছে খবর আছে কোটি কোটি টাকা ওখানে অফার দেওয়া হচ্ছে, জোর করা হচ্ছে, পুলিশি সন্ত্রাস করা হচ্ছে, তোমার কেস দেওয়া হচ্ছে, কোনো লাভ হবে না। ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠিত, আর উপরে নরেন্দ্র মোদী বসে রয়েছে। সুতরাং আজকে যতই ইন্ডি জোটের তুমি লয়ারদের সাপোর্ট নাও, যেমন এই যে আজকে সদরূপ বলছিল, আমার দুর্ভাগ্যবশত যে আমরা সবসময় যে বিরোধী দলের বারবার ভোটটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, বিরোধী দলের ভোটটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে হবে। তোমার প্রোগ্রামের মাধ্যমে, তোমার ক্যামেরার মাধ্যমে বিনয় মিশ্র কে লড়ছেন, বিকাশ ভট্টাচার্য, আমরা কি দেখছি রাজ্য করে হয়ে কে লড়ছেন, যে সবচেয়ে বড় লড়াই সরকার বিরোধী একটা আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, একটা জন আন্দোলন, গণ আন্দোলন সরকার বিরোধী অস্বীকার করে তোলার চেষ্টা করলো। সেই সময় দাঁড়িয়ে আন্দোলনটা দিশা হারালো। সুতরাং এর থেকে বোঝা যায় তাদের রাজনৈতিকভাবে যে দেউলিয়াপনা, যে কোনো একটা কিছু পেলে সেটাকে যত বেশি এই নেগেটিভ কথাগুলো বলবে, এখন দুজন বললো তো আমি দুটো সেন্টেন্স বলছি খালি। প্রথম কথা হচ্ছে একদম হট ফ্যাক্ট, তারা পজিটিভ তন্ময় এক সেকেন্ড, একদম হট ফ্যাক্ট আমি বলছি, সঞ্জিত ঘোষ বেল পেয়েছে, কপিল সিব্বল মঙ্গল হচ্ছে বলে না, সিবিআই চার্জশিট জমা দেয়নি বলে, একদম হট ফ্যাক্ট, এই নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। দ্বিতীয় কথা হচ্ছে গোটা বাংলার কথা বলতে পারবো না, কিন্তু কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিরোধী মানুষ সবাই বিজেপিকেই ভোট দিয়েছিল। আমূল থেকে ভোটের কালি ওঠার আগে মুকুল রায় তারপর তৃণমূলে চলে গেলেন। আমরা আসবে এই আলোচনাতে একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আর আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। আমি আবারও একবার প্রীতমের কাছে চলে যাব। প্রীতম, একদিকে যেরকম বলা হচ্ছে যে একের পর এক ইস্যু আসছে, কিন্তু সেই ইস্যুটাকে তো ইনক্যাশ করা প্র্যাকটিক্যালি আমরা সেটার কোনো প্রতিফলন হতে দেখছি না। যেমন
এই যে একটু আগে আমি যেটা বলছিলাম যে সন্দেশখালীর ঘটনার দিকে যদি আমরা তাকাই, তারপরে অর্থাৎ যে লোকসভা কেন্দ্র বসিরহাট, সেখানে তৃণমূল কংগ্রেস প্রায় 3.5 লক্ষ ভোটে সেখানে জিতে যান। এদিকে বিধানসভাতে অবশ্য তোমরা সেখানে 8,000 ভোটে এগিয়েছিলেন, কিন্তু কোথাও গিয়ে এবারের 26-এর আগে তাহলে কিভাবে এখনো পর্যন্ত? দেখো, তুমি বুঝতে পেরেছি তোমার প্রশ্ন। আজকে দেখো সন্দেশখালীতে আজকে মানুষরা ভোট দিয়েছেন, আমরা জিতেছি। সেমভাবে আজকে বসিরহাট লোকসভায় তোমরা জানো সেটা সাবজুডিস আছে, আজকে ওখানে ভোট আমরা কোর্টে লড়ছি এবং সেখানে রেখাপাত্র উনি লড়ছেন এবং তার সব কাগজপত্র দেখে জাজরা কিছু মন্তব্য করেছেন। 4 তারিখে তার শুনানি আছে, শুধু সময়ের অপেক্ষা। রেখাপাত্র ওখানে ভোটে জিতবেন, তার কারণ হচ্ছে ওখানকার হিন্দুদেরকে ভোট দিতে আমাকে বলতে ভোট দিতে দেওয়া হয়নি, প্লাস ভোটে এখন আমরা জিতেছি, কিন্তু কিছু কারচুপির জন্য ওখানে যিনি প্রয়াত হয়েছেন তিনি জিতে গেছেন। কিন্তু আজকে আদালতে আমরা গেছি, আদালতে আমাদের পক্ষে রায় হবে, এটা তোমাকে বলে দিলাম। এবার আমি তোমাকে বলছি, দেখো আমরা তো বারবার বলছি যে সিস্টেমটা, যে এসওপিটা ইলেকশন কমিশন ফলো করে, সেটা কাশ্মীরেও যা, পশ্চিমবঙ্গ যা, কিন্তু পশ্চিমবঙ্গে এখানে একদম কমিউনিস্ট টাইমের থেকে যে ভোট রিগিং শুরু হয়, যে তখনকার বিরোধী নেত্রী এই মমতা ব্যানার্জি বলেছিলেন অনুপ্রবেশকারীদের সাহায্য নিয়ে ভোট করা হচ্ছে, সেম জিনিসটা এখন হচ্ছে। যেহেতু উনি এখন সিএম হয়ে গেছেন, ওই ভোট ব্যাংকটা শুরু হয়ে গেছে, খারিজি মাদ্রাসার ভোট ব্যাংক যারা বাস ট্রাম যারা সিএ এর জন্য তাদের দিকে সরে গেছে, তাই উনি কথা বলা বন্ধ করেছেন। সেম উইথ বসিরহাট, সেখানে 60% মুসলমান সম্প্রদায় থাকে, তাদেরকে আমরা বোঝাতে এখনো পারিনি যে আজকে ভারতবর্ষের রাষ্ট্রীয় মুসলমান এবং আজকে আফগানিস্তানের মুসলমানের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আজকে সেটা আমরা বোঝাতে পারিনি দেখেই তারা সিএ এর বিরোধিতা করেছে, সিএ এর বিরোধিতা করে আজকে বাস ট্রাম জ্বালিয়েছে পশ্চিমবঙ্গে। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নেয়নি, ওনাদেরই আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে যখন হামদো দুসরা ছে, তো ওনার ব্যবস্থা নেয়নি এই ববি হাকিমের বিরুদ্ধে, যখন বলছে যে সংখ্যা লঘুরা আমরা সংখ্যা গুরু হয়ে যাব এবং আজকে উর্দু শিখতে হবে। তো এই যে কোনো জায়গায় মিনি পাকিস্তান বানিয়ে দেবে, আমরা বারবার বলছি যে এই ভয়াবহতা আজকে আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। এনাদেরকে ভোট ব্যাংক হিসাবে পলিটিক্সে না করে যদি সত্যিকারের সুশাসন যদি না করতে পারেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের খুব প্রবলেম সামনের দিনে ঘনিয়ে এসছে। সুতরাং শুধু ভোট ব্যাংকের যে রাজনীতি আজকে বারবার মমতা ব্যানার্জি করে যাচ্ছেন, তার থেকে বাংলার মানুষকে বুঝতে হবে যে বাংলার মানুষ যে কোন দিকে যাচ্ছে, যে একটা ইন্ডাস্ট্রি নেই, একটা কাজ নেই, একটা কর্ম নেই, প্রত্যেকটা জায়গায় শুধু দুর্নীতি, এখানে কিছু নেই। যে কোনো একটা পাবলিককে জিজ্ঞেস করো যে তারা কোনো জায়গায় ঠিকঠাক আছে কিনা, কোনো জায়গায় কাজ পাচ্ছে কিনা। একটা সামান্য কাজ, যেখানে তুমি আইটি সিটি, যেখানে তোমার এই অফিসটা আছে, তুমি এখানে আশেপাশে তুমি যে কোনো একটা অফিসে গিয়ে জিজ্ঞেস করো যে তারই বন্ধু বান্ধব সেম কাজটা করছে বোম্বেতে, ব্যাঙ্গালোরে বা অন্যান্য জায়গায়, সেখানে যে টাকাটা পায় এখানে তার হাফ টাকা পায়। তার কারণ হচ্ছে এখানে আজকে এই পুরো পশ্চিমবঙ্গকে উনি একটা লেবার ইন্ডাস্ট্রিতে পরিণত করেছেন। যেভাবে পরিযায়ী শ্রমিকরা বাইরে যায়, সেরকম এখানকার লোকজনও শুধু আছে শুধু এখানে লো কস্ট লেবারের জন্য, আর কোনো ব্যাপার নেই। সেখানে এইখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই। মমতা ব্যানার্জি এটাকে রসতলে পাঠিয়ে দিয়েছেন এই পশ্চিমবাংলাকে। আমি তন্ময়ের কাছে আসবো। তন্ময় বলুন। না, আমি বলছি যে এই যে বিভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি, আমি বলার সময় মাইক অফ করে দেওয়া হচ্ছে, বাকি আমি যখন বলছি তখন প্রীতম বলছে, তাহলে কিন্তু হবে না, আমাকে বলতে দিতে হবে। আমি বলছি এই বিভাজনের রাজনীতি, বিভেদের রাজনীতি, হিংসার রাজনীতি যত বেশি বিজেপি করবে, যত সাম্প্রদায়িকতার রাজনীতি করবে, তত বাংলার মানুষ তা প্রত্যাখ্যান করবে। হাজারবার এর প্রতিবাদ করা হবে এবং যে কোনো ধরনের এরকম অসাংবিধানিক যে কোনো কিছু, কারণ এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে যারা রাজনীতিতে ধর্মকে টেনে আনছে, ধর্ম মানুষের আন্তরিক বিশ্বাস, নিজস্ব বিশ্বাস। আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যে প্রত্যেকে, গীতাতে বলা আছে ধর্ম তার নিজস্ব বিশ্বাস, সেটাকে রাজনীতিতে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আনা যায় না, কারণ সংবিধান সেটা পারমিশন দেয় না। তা সত্ত্বেও বিজেপি যতবার এরকম করবে, বাংলার মানুষ ততবার প্রত্যাখ্যান করবে। বাংলায় এই রাজনীতি কোনোদিন ছিল না, আগামী দিনেও থাকবে না। সুতরাং বিজেপির এই অপচেষ্টা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। 2024-এ প্রমাণ হয়েছে, 2021-এ প্রমাণ হয়েছে, 2026-এ প্রমাণ হয়ে যাবে। বিজেপির দলটাই থাকবে না বাংলা থেকে। প্রীতম
প্রীতম, আমি বলতে পারি দুটো কথা। প্রথম কথা, আমার খুব ভালো লাগলো যখন প্রীতম এই কথাটা বললো যে ভারতবর্ষের একজন মুসলমানকে আমরা রাষ্ট্রীয় মুসলমান মনে করি, ভারত রাষ্ট্রের একজন মুসলমান নাগরিক মনে করি, তিনি আমাদের শত্রু নন। কিন্তু আমার প্রীতমের এই কথার সাথে, প্রীতমের এই স্পিরিটটাকে আমি সমর্থন করি, সম্মান করি। কিন্তু শুভেন্দু অধিকারী যখন বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলেন যে রাষ্ট্রবাদী মুসলমান আমি একসময় বলেছিলাম কিন্তু এবার থেকে আর বলবো না, শুভেন্দু অধিকারীর কথার সাথে কিন্তু প্রীতমের এই কথা স্পিরিটটা কিন্তু মিলছে না। আমি শুভেন্দু অধিকারীর কথাটাকে সম্মান করি না, প্রীতমের কথাটাকে আমি সম্মান করি। আবার হ্যাভিং সেড দ্যাট, আমি তন্ময় ঘোষকেও এটা বলবো, শুভেন্দু অধিকারীর এই মন্তব্যটা যদি বিভেদের রাজনীতি হয়ে থাকে, তাহলে যদি ববি হাকিম আবার কোথাও একটা গিয়ে বলেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা সবাই অভাগা দুর্ভাগা, সেটাও কিন্তু বিভেদের রাজনীতি। সুতরাং সমর্থন করতে গেলে দুটোকেই সমর্থন করতে হবে, নিন্দে করতে গেলে দুটোকেই নিন্দা করতে হবে। 3 নম্বর কথা, একেবারে সঠিক কথা, হুমায়ুন কবির এই হুমকি যদি দেয় যে ঈদগাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেবো না, তাহলে এটা মানে কি বলবো, মানে মৌলবাদের পর্যায়ে সাম্প্রদায়িকতা ছাড়া আর কিছু নয়। কিন্তু আবার তাহলে এই প্রশ্নটাও আসবে যে ধরুন ওই ওরা একটা নবজোকার যাত্রা করেছিল ভাইপো, ওই নবজোকার যাত্রার সময় যখন না মানে ওরা বলতো ওই আর কি, তো সেই নবজোকার যাত্রার সময় ভাইপো যখন মতুয়া মহাসংঘের মন্দিরে ঢুকতে গেছিল, তখন যে শান্তনু ঠাকুরের লোকজন ঘিরে ধরে বলেছিল যে মতুয়া মহাসংঘের মন্দিরে, হ্যাঁ, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে আমরা ঢুকতে দেবো না তৃণমূল কংগ্রেসের নেতাকে, সেইটাও সেক্ষেত্রে ধর্মকে নিয়ে রাজনীতি বা রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ। কেননা একটা মন্দিরে যিনি যেতে চান, তো তার সঙ্গে সে কোন দল করে না করে তার সম্পর্ক থাকবে কেন? সুতরাং এগুলো বলতে গেলে অনেক কিছু চলে আসে। আমি খালি একটা কথা বলি, আমার কথাটা শেষ করছি। বা বিভিন্ন দল তাদের রাজনৈতিক বোঝাপড়ার কথা বলেছে, নিশ্চয়ই সেটা মানুষ শুনেছেন, ঠিক তারা ঠিক মনে করলে সেটাকে গ্রহণ করবেন। আমাদের বোঝাপড়ার জায়গাটা এইটা হচ্ছে, দেখুন 34 বছর তো আমরা সরকার চালিয়েছি, বাংলায় যেরকম কোনো মুসলমান মানুষকে ঈদ মহরম করতে গিয়ে আক্রান্ত হতে হয়নি, তেমন 34 বছর কেউ একটা উদাহরণ দিতে পারবে না বাংলায় কোনো মানুষকে দুর্গাপুজো করতে গিয়ে, সরস্বতী পুজো করতে গিয়েও কোনো রকম বাধার সামনে পড়তে হয়েছে। বামফ্রন্ট সরকারের সময় 2 বার এরকম ঘটনা ঘটেছিল যে বিজয়া দশমী এবং মহরম 1 তারিখে পড়েছে, এবং 1 বছর হয়েছিল যে বিজয়া দশমীর পরের দিন মানে একাদশীর দিন মহরম। কোনোদিন বামফ্রন্ট সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়নি যে তাজিয়ার জন্য ভাসান বন্ধ থাকবে কি ভাসানের জন্য তাজিয়া বন্ধ থাকবে। অতএব একটা রাজ্য কি একটা দেশে সব মানুষকে নিয়ে সরকার চালানো যায়, আমরা প্রমাণ করেছি। আমাদের নেতারা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সকালবেলা কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গায় গিয়ে ছট পুজোর কলা ভাসাননি। কিন্তু আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করিনি, সমস্ত মানুষ নিজের অধিকারে নিজের ধর্ম পালন করেছেন। আমরা চাই আগামী দিনে বাংলাতে এই দিনকে আমরা ফিরিয়ে আনতে। রাজাগোপাল ধরদাকে দিয়ে আমি শেষ করবো। রাজাগোপাল ধরদা, হ্যাঁ দেখুন, মানে বিরোধীদের ব্যাপারে একটা উৎসাহ তৈরি হচ্ছিল সন্দেশখালী থেকে, সন্দেশখালীতে এবং তারপর আরজিকর ইস্যুতেও। হ্যাঁ আমি আসছি, সন্দেশখালীর আন্দোলন যখন হলো, মহিলারা পথে নামলেন এবং ইলেকশন হলো, আমি ইলেকশনেরও চর্চায় ছিলাম, বলেছিলাম যে হয়তো ওই সিটটা যাওয়া যাবে না যেখানে বসিরহাট, কিন্তু সন্দেশখালীতে বিরোধীরা জিতেছে, প্রমাণ করিয়ে দিয়েছে, এগিয়ে জিতেছে মানে এগিয়ে রয়েছে, প্রমাণ করে দিয়েছে বিরোধী শক্তির একটা জায়গা আছে, সমস্তভাবে লড়াই করলে। আমরা আরজিকর আন্দোলন স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে দেখিনি, নকশাল আন্দোলন কিছুটা ছিল, বাম আন্দোলন কিছুটা কোনো সময় ছিল, কিন্তু এত তীব্র আন্দোলন, পথে নেমেছে যে সমস্ত মানুষ যাদের কোনোদিন পথে নামতে দেখা যায়, সেই আন্দোলন, এই ভেদাভেদি যখন এরা ঢুকবে না, হ্যাঁ দেখা গেল যারা নেতৃত্ব দিতে এলে তারাই বিপদে ফেলে দেয়। অর্থাৎ যে যারা বলতে চাইছে আমরা শাসন ক্ষমতা দখল করবো, তারা মানুষকে খেপে দিতে পারেন, মানুষকে ডাকতে পারেন, মানুষকে সাথে নিয়ে যেতে। এটা কিন্তু আমাদের আরজিকর প্রমাণিত হলো যে ধরনের সাংগঠনিক যে ধরনের ত্যাগ শিকার, সবাইকে নিয়ে চলা যে স্পৃহা, সেটা আমাদের রাজনৈতিক নেতারা যারা বকলমে আরজিকর চালিয়েছিলেন তাদের সেটা ছিল না। তার ফলে মানুষের কিন্তু হতাশা এসে গেছে। আর বোধহয় যেখানে আরজিকর আন্দোলন পেল, এখানে আর কোনো আন্দোলন বা পশ্চিমবঙ্গে হয়তো সম্ভব 26-এর আগে সম্ভব নয়। সুতরাং আপনি যে প্রশ্নটা গোড়া থেকে তুলছেন, 26টা মনে হচ্ছে যে কিছুটা বোধহয় মানুষের হতাশায় থেকেই যাবে। মানুষ হয়তো ভাবছে বিরোধীরা ওই নয়, আমি কোথায় দাঁড়িয়ে। তবে মানুষ কিন্তু প্রতিবাদের ভাষা মানুষ, সাধারণ মানুষ জানে, ভোট বাক্সে দিতে হয়, সেটা মানুষদের যে পার্টি হোক, প্রতিবাদের ভাষা যদি হয় যারা প্রতিবাদের ভাষা সেখানে ভোট বাক্সে প্রতিফলিত হতে, কিন্তু সেই প্রতিফলন আমরা এর আগে উপনির্বাচনের রেজাল্টে সেটা দেখিনি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা ছিলেন, তন্ময় ঘোষ, শতরূপ ঘোষ, প্রীতম দত্ত এবং রাজাগোপাল ধর চক্রবর্তী।
পাঁচকাহন আজ এ পর্যন্তই। এরপর দেখুন কলকাতা 24 আত্রের সঙ্গে, দেখতে থাকুন জি 24 ঘন্টা।